কলিং বেল চাপতে যাওয়ার আগে দরজায় লেখা দেখতে পেলাম আমি। তাতে লেখা আছে কলিং বেলে চাপ দিলে পাগল হয়ে যাবেন, অপেক্ষা করুন, ভেতর থেকে সে হেঁটে আসবে, উড়ে উড়ে নয়। ধন্যবাদ দিয়ে ছোট করব না। টিউশনিতে এসে ইভাদের বাড়ির সামনে এরকম লেখা দেখেই আমার ভ্রু কুচকে যাওয়ার অবস্থা। নিজেকে কোন রকম হালকা করে খুব ভয়ে ভয়ে কলিং বেলে চাপ দিলাম, একটু অপেক্ষা করলাম। আমি যাকে পড়াতে এসেছি আমার ছাত্রী ইভা খুব বজ্জাত টাইপের, যেমন সুন্দরী তেমন দুষ্টু, এটা তারই হাতের লেখা। একটু পর ইভা এসে দরজা খুলে দিয়ে সে গান করছে, আগার তুম মিল যাও থাবরাইয়া ঠিক কারেঙ্গে হাম। ছাত্রীর মুখে এমন গান শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এ কিরকম গান? আমি ভেতরে ঢুকে গেলাম। ছাত্রী দরজা বন্ধ করে দিয়ে বলল, স্যার ও স্যার, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। সমস্যা হলেই বাকি, আমি তো আর কিছু করতে পারবো না। আমি কি ডাক্তার নাকি? হ্যাঁ ঠিকই বলেছ, কিছুই করতে পারবে না। এখন চলো পড়ার টেবিলে যাওয়া যাক, বলে দুজনে চলে গেলাম। ইভা পড়তে বসে। আমি ওকে অনেকক্ষণ ধরে পড়ানোর পর বললাম, অনেক পড়া হয়েছে, এবার লিখো। সে চুপচাপ লিখতে থাকে। টানা 15 মিনিট লিখার পর আমি ইভার খাতা চেক করতে গিয়ে দেখি লিখার আগে বড় করে একটা দাঁত বের করা গোল ডিম্বাণু আকৃতির কি যেন আঁকা। এটা কি এঁকেছো তুমি? স্যার চিনতে পারেননি? নিজেকে নিজে চিনছেন না? এটা আপনি? আমি বেশ অবাক হলাম। নিজেকে কোন রকম শান্ত করে রেখেছি। বেদম মারতে ইচ্ছা হচ্ছে, কিন্তু পড়ার জন্য মারা যায়, এই কাজটার জন্য মারাটা ঠিক হবে না বোধ করলাম। তোমার আর পড়তে হবে না, চলে যাও। ইভা উঠে চলে যায়। আমি পড়ানো শেষ করে দরজার সামনে গিয়ে জুতা পরলাম। আর এমন সময় ইভা এসে স্যার স্যার বলে জোরে চিৎকার করে ওঠে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই ভয় কিসের সেটা হয়তো আপনি আজ করতে পারছেন। কি হলো? স্যার সাবধানে যাবেন, আপনার অনেক বুদ্ধি, রাস্তাঘাটে চলার সময় দেখে চলবেন। মনে মনে বললাম, হে আল্লাহ, এই মেয়েটার মাথাটা ঠিক করে দাও। সে হেসে চলে গেল, আমিও চলে আসি। পরদিন আবার আসলাম। এসে কলিং বেল দিতেই ইভার বাবা দরজা খুলে দেয়। আমি ভেতরে ঢুকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা মুন্না, কি অবস্থা তোমার? হ্যাঁ আঙ্কেল, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। ঠিক আছে বাবা, যাও তাহলে পড়তে যাও, আমি ইভাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে বলে আমি চলে আসি। আমি সোফায় বসে আছি, এমন সময় ইভা আসে। দেখে মনে হচ্ছে আজকে ওর মন খারাপ, মুখ আর গাল ফুলিয়ে আছে। তা দেখে আমি বললাম, কি হয়েছে তোমার? তোমাকে মন মরা দেখাচ্ছে কেন? ইভা কিছু না বলে চুপ করে আছে। তুমি যদি এখন আমাকে বলো তাহলে কালকে একটা ডেইরি মিল্কের চকলেট এনে দিব তোমাকে। আজকে আমার মা বাবাকে মেরেছে। আমি খানিকটা অবাক হলাম। আমি মনে হয় উল্টো শুনলাম। কৌতূহল বশত আবারও জিজ্ঞাসা করলাম, কে কাকে মেরেছে বলছো? আপনি শোনেননি নাকি? আমার হাসি আসলো নাকি মনে ব্যথা লাগলো বুঝতে পারলাম না। আচ্ছা, কেন মেরেছিল? বাবা আজকে মায়ের কাপড় ধুয়ে দেয়নি বলে। কাপড় কেন বাবা ধুয়ে দিবে? প্রতি সপ্তাহে একবার মায়ের কাপড় ধুয়ে দিতে হয় বাবাকে। এটা নাকি মায়ের সাথে আগেই চুক্তি হয়েছিল। এটা শুনে আমার ভেতরে নাড়া দিয়ে উঠলো। আর আঙ্কেলের চেহারায় যেন এক মায়া খুঁজে পেলাম তখন। আহা, মানুষটা একটু আগে কত সুন্দর করে আমার সামনে তার কষ্ট লুকালো। পরদিন ডেইরি মিল্ক নিয়ে হাজির হলাম ইভাদের বাসায়। কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ শুনেই ইভা দরজা খুলে দেয়। তখনই অন্য রুম থেকে আওয়াজ আসছে, আন্টি আঙ্কেলকে বলছে, এতক্ষণে দেখা মিলল এবারই রাজা মশাই। তোমার কি সমস্যা বলো তো? এতদিনেও তোমার শিক্ষা হলো না? আঙ্কেল বলল, একটু আসতে বলো, বাহিরে মেয়ের টিউশন মাস্টার আছে, থাকলে থাকুক, সবাই জানুক তোমার সম্পর্কে। আমি সেসব কথা শুনে হেসে বললাম, রাজা মশাই বলে কেন ডাকে তোমার বাবাকে? দেখুন, বাবা ঘুম থেকে অনেকক্ষণে ওঠে। বাবা সবসময় বেলা করে ঘুম থেকে ওঠে বলে মা রাজা মশাই বলে ডাকে। আমি তখন চিন্তা করলাম, ইভাকে জিজ্ঞাসা করব আঙ্কেল কখন কি জন্য মার খায়। কারণ গতকালকের ঘটনা শোনার পর চিন্তা করলাম বিয়ের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। প্রতি সপ্তাহে জামা কাপড় ধুয়ে দিতে হবে বউয়ের, এটা তো অত্যাচার। যদি আমার বউ এক সপ্তাহের কাপড় জমা করে রাখে তাহলে তো আমার খেলা ফাইনাল হয়ে যাবে। তাই আজ ইভার কাছ থেকে কথা নেওয়ার প্রাণপণ চেষ্টা করব। চলো তাহলে পড়তে বসো, বলে দুজনে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। সোফায় বসতে না বসতেই আমি ইভাকে বললাম, আচ্ছা ইভা, আঙ্কেলকে কি প্রতি সপ্তাহেই আন্টি মারেন? না স্যার, বাবা যখন সপ্তাহের কাজ সপ্তাহে না করেন তখন মার খায়। বাবা সেনাবাহিনীতে ছিলেন, সব কাজ গোছানো ছিল। মা নাকি বিয়ের আগে এটা ঠিক করে রেখেছিলেন যে যাকে বিয়ে করবে তাকে দিয়ে প্রতি সপ্তাহে তার জামা কাপড় ধোয়াবেন। মা এটাই ভাবতো যে আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করেন, তাই বাবার কাছে এই কাজ তো কিছুই না। তাহলে আঙ্কেল এখন ঠিক মতো জামা কাপড় ধোয় না কেন? স্যার, আপনিও বলছেন বাবা জামা কাপড় ধুবে? আপনার বউ আপনাকে দিয়ে জামা কাপড় ধোয়ালে আপনি মনে হয় ধোবেন। এটা শোনার পর আমার মাথায় বাজ পড়লো। কি জানতে চাইলাম, আর ছাত্রী আমাকে কিভাবে ধুয়ে দিল। বাবা আগে ধুতো, কিন্তু এখন বাবার ইচ্ছা মরে গেছে। বাবার নাকি এখন আর জামা কাপড় ধুতে ইচ্ছা হয় না। মাকে বাবা বলেছিল চাকরি থেকে রিটায়ার্ড হলাম, তোমার এই কমিটমেন্ট থেকে এবার রিটায়ার্ড করতে দাও। এটা বলার পর মা বলল, তুমি আমায় আগের মতো ভালোবাসো না, আগে ভালোবাসতে, তাই জামা কাপড় ধুয়ে দিতে। এখন ভালোবাসো না তাই ধুতে ইচ্ছা হয় না তোমার। ধোয়া লাগবে না, আমি চলে যাই, তুমি আর তোমার মেয়ে থাকো। বাবা সাহস করে বলেছিল, যাও চলে যাও। এটা বলার পর মা সেদিন বিছানার ঝাড়ু দিয়ে বাবাকে বেদম মার দিয়েছে। বাবা কিছু বলে না। সমস্ত ঘটনা শুনে আমার সমস্ত পা থরথর করে কাঁপছে। চিন্তা করতে লাগলাম, আমার কপাল তো অল টাইম খারাপ হয়। ইভা যদি এমন হয় তাহলে তো আমি শেষ। সেনাবাহিনীতে চাকরি করার পরেও বউকে এত ভয় পায়, আমি তো কোন চটুকেশ। আমি চলে যাওয়ার সময় ইভার মা এসে বলল, বাবা একটা কথা বলবো? হ্যাঁ আন্টি বলুন না। তখনই আঙ্কেল আর ইভা আসে। আন্টি বলল, আমি চাচ্ছিলাম কি তোমার সাথে আমার ইভার ব্যাপারে কথা বলবো। আন্টি এ ব্যাপারে তো আমার কিছু বলার নেই, বাবা মাকে বলতে হবে। আঙ্কেল বলল, সব ঠিক আছে, কিন্তু বাবা মুন্না, বিয়ের আগে কোনো শর্ত মেনে নিও না বউয়ের, তাহলে কিন্তু। কিন্তু কি বলে আন্টি চোখ লাল করে তাকিয়ে আছে, আর ইভা মিটিমিটি হাসছে।
আসছে। ঠিক আছে আন্টি, আপনারা যা ভাবছেন তা আমার জন্য অনেক বেশি। আমি বাবা মায়ের সাথে শেয়ার করব আর এখানে আসতে বলবো। ইভা এবার চেহারা নিচু করে রাখে লজ্জায়। আর এখানে সুন্দর একটি সম্পর্কের জোড়া লাগানোর মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কিছু কিছু চঞ্চল মেয়ে আছে যারা মন থেকে অনেক ভালো হয়। সেসব মেয়েরা সত্যি মন থেকে অনেক মিষ্টি। বেঁচে থাকুক ভালোবাসা। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।